আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ। প্ল্যাটফর্মে নক্ষত্র আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শাহানাত ইসলাম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং দৈনিক কর্ণকণ্ঠের সাথেই আছেন। আমাদের এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন আসে গুণী একজন ব্যক্তিত্ব, যারা হচ্ছে আমাদের দেশের ভালো কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। তেমনই একজন আমাদের সাথে আছেন গুণী একজন রন্ধনশিল্পী রত্না রহমান। আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন লাগছে সেখানে? ভালো লাগছে। আপনি কি নিয়ে কাজ করছেন আমরা দর্শকদেরকে একটু বলুন। আচ্ছা, আমার হচ্ছে ছোট্ট একটা পেজ আছে, ওটার মধ্যে আমি ক্যাটারিং এর কাজ করি। কেক, তারপরে কুকিং আইটেম, সব ধরনের ফুডি ডেলিভারি দেওয়া হয়। টুকটাক এগুলো নিয়ে একটু ব্যস্ত। আপনার পেজের নামটা আমরা একটু দর্শককে বলে দিই, এর সাথে সাথে আমরা লাইভটাকে শেয়ার করে দিচ্ছি যাতে সবাই দর্শক দেখে আমাদেরকে কমেন্টস করতে পারে। পেজের নাম হচ্ছে রত্নাস কিচেন, তাই তো? আমরা লাইভটা শেয়ার করে দিয়েছি। আপনারা যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান তারা কিন্তু কমেন্টস করতে পারেন। এবার আমরা রত্নার সাথে গল্প করছি। আপনি আপনার রন্ধন শিল্পে কাজ করছেন, ভালো লাগাটা কোথা থেকে শুরু হয়েছিল? আমার অ্যাকচুয়ালি রান্নার প্রতি দুর্বলতাটা আসে বিয়ের পর থেকে। প্রথমে তখন হাজবেন্ডকে খাওয়াতে গিয়ে? হ্যাঁ, মানে হয়েছিল যখন বিয়ে হয় তখন তো স্টুডেন্ট, রান্না বান্না ওরকম একটাই ছিল না। আর দেখা যেত স্কুল কলেজ যেতাম, মা চুল ধরে তাড়াহুড়ো করে খাওয়াই দিত, মানে খাওয়ার প্রতি খুব একটা ছিলাম না। যখন বিয়ে হলো, বিয়ের পর দিন মানে কিচেনে ঢুকে মনে হলো আমি ডিমও অমলেট করতে পারি না। দেন ফার্স্ট টাইম আমার হাজবেন্ড আমাকে ডিম পোস্ট করা শেখায়। ওই থেকে মনে হলো যে না, দুইজন মানুষ, আমার অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, আমার শাশুড়ি ছিল আর আমার হাজবেন্ড, ওর কোনো ভাই বোন ছিল না, দুইজন। তো দেখা গেছে যে দুইজনকে অ্যাটলিস্ট খাওয়াতে পারে এতটুকু রান্না তো আমার জানা উচিত। এই করতে করতে আসলে রান্না করতে, হ্যাঁ। এরপর যখন বাসায় রান্না বান্না শুরু করলেন, এরপর কি মনে হয়েছিল কোথায় আমার কোর্স করা দরকার বা স্কিল দরকার বা আমার শিখা দরকার, প্রচুর বই পড়া দরকার? হ্যাঁ, প্রথম দিকে আমি ইউটিউব, তারপর হচ্ছে টেলিভিশনে বিভিন্ন রান্নার প্রোগ্রাম হতো, আমি আপন আপন প্রোগ্রাম সবসময় ফলো আপে রাখতাম। তারপর ওখান থেকে কিছু শিখেছি। আর ফার্স্ট হাতে খড়ি হচ্ছে আমার মা, বোন, ওরা কিভাবে রান্না করতো আগে গিয়ে দেখিনি, কিন্তু বিয়ের পর ফোনে ফোনে ভিডিও কলে থাকতো, তারপর ফোনে ফোনে জিজ্ঞেস করতাম এটা কিভাবে। বিয়ের কত বছর হয়েছে? বিয়ে 14 বছর। মাশাআল্লাহ। তো 14 বছরে তো আপনি অনেক এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে, রান্না বান্না শিখে নিয়েছেন। এরপর কোর্স করেছেন? হ্যাঁ, আমি কুকিং এর আইসিআই থেকে কোর্স করেছি আর বেকিং এর ইএস ট্যুরিজমের থেকে করেছি। আচ্ছা, তাহলে তখন কি একটা সময় গিয়ে শখের রান্না শুরু করেছেন? তখন কি একটা সময় গিয়ে মনে হয়েছে এখন আমার পেশা হিসেবে নেওয়া উচিত? অ্যাকচুয়ালি যখন শিখেছিলাম কাজটা, তখন হচ্ছে আমি কেকের প্রতি একটু উইক ছিলাম, যে অ্যাকচুয়ালি কেকটা এত সুন্দর করে বেকিং এ করে। হ্যাঁ, তো কেকটা থেকে বেকিং এ ঢোকা। বেকিং এ ঢোকার পর যখন এই সেক্টরটাতে ইন করলাম, তখন মনে হলো যে অ্যাকচুয়ালি আমার কুকিংটা সার্টিফাইড করে শেখা উচিত। দেন আইসিআই থেকে কোর্স করলাম আর বেকিং এ অ্যাডভান্স লেভেল করলাম। তারপর ওই যে বিভিন্ন বড় বড় ঈদের আপুদের ভাইয়াদের কাছ থেকে অনেক ধরনের রান্না বান্না শিখে এসেছি। সেটা রান্না বান্না শেখার পর কি তখন একটা সময় মনে হয়েছে যে আমি ট্রেন আপ করতে পারবো? হ্যাঁ, ইভেন আমি ছোট একটা ইসের মধ্যে একাডেমিতে জব করে এসেছি। তো আবার যদি সুযোগ পাই আলহামদুলিল্লাহ করব। জব করার ইচ্ছা আছে, সেক্টর ট্রেনার হিসেবে থাকার ইচ্ছা আছে? জি জি। ট্রেনার এই পেশাটা যেটা হচ্ছে আমাদের রন্ধন শিল্পীটা বিশাল, মানে বিশাল একটা সম্মানের একটা আমাদের এটা কাজ, যেটা আমরা অনেকেই খুব রেসপেক্টের চোখে দেখি। এটা কিন্তু এখান থেকে অনেক বেশি স্কিল পারে। আমি যত বেশি শিখাবো আমার অত বেশি এক্সপেরিয়েন্সও বাড়বে। তো আপনার পেজে আপনি কি ধরনের ফুড ডেলিভারি দিয়ে থাকেন? আমি কেকটা আমার খুব বেশি সেল হয়, তারপরে ফুড পান্ডা আর হচ্ছে কুক আপস যে অ্যাপসটা, হ্যাঁ, ওটাতে যখন ফুড ডেলিভারি করতাম তখন হচ্ছে কুকিং এর আইটেমটা আমার খুব ভালো যেত।
আচ্ছা, তারপরে খুব প্রেসার পড়ে যায়, করোনা এসে যায়, তখন একটু ভয় পেয়ে গেছিলাম ডেলিভারি ম্যান উপরে আসবে, এসব কথা ভেবে কুকআপসটা অফ করে দিই। আর ফুডের ব্যাপারটা আস্তে আস্তে কমে গেছে, বাচ্চারা একটু বড় হয়ে গেছে, ওদের দিকে সময় দিতে হচ্ছে। তারপরে ট্রেনার হিসেবে ইসের মধ্যে একটা একাডেমিতে ঢুকলাম। ওইখান থেকে আমার বাসা হচ্ছে যেখানে, ওইখান থেকে ধানমন্ডি আসা যাওয়া আমার খুব একটা প্রবলেম হয়ে যাচ্ছিল। কিছু কিছু বিষয় আর কি মিলাতে পারিনি তখন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা ভালো কোনো অফার পাবো, অবশ্যই হ্যাঁ কাজ আশা করা আছে। যাবে। হ্যাঁ অবশ্যই। এছাড়া অবসর সময় আপনি রান্না বান্না ছাড়া কি কাজ করতে পছন্দ করেন? আমি হ্যান্ডিক্রাফট করতে ভালো লাগে। আমার আমার বাসায় মিরর পেইন্টিং, তারপরে ক্লে দিয়ে বিভিন্ন তৈরি করা, শোপিস তৈরি, হ্যাঁ হ্যাঁ শোপিস তৈরি করা, এগুলো করতে ভালো লাগে। মানে ঘর সাজাতে ভালো লাগে। আমি কিছুদিন পর পর বাসার ইনস্ট্রুমেন্ট সব চেঞ্জ করে ফেলি, ভালো লাগে না। রান্না বান্না করার ক্ষেত্রে বা এই সেক্টরে যখন কাজ করছেন এখন সবচেয়ে বেশি সাপোর্ট কে করে বাসায়? বাসায় হাজবেন্ড করে। আর এখন আমার ছেলেরা একটু বড় হয়েছে, আমার দুটো ছেলে। ছোট ছেলে ও আমাকে ইন্সপায়ার করবে। আম্মু মানে ইউটিউবে নতুন কিছু দেখেছে, সে আমাকে বলবে আম্মু এটা কি তুমি পারো? আমি যদি পারি বলবো হ্যাঁ ট্রাই পারি। করতে হ্যাঁ পরে বলবে যে আম্মু এটা না ওইটা দাও, মানে ও আমাকে অন্যভাবে এটাকে ট্রাই করতে বলে। আমি একটু নতুনত্ব আনার জন্য ওদের জন্য একটু চেষ্টা করি যে নিজে কোনো ইনোভেশন অ্যাড করার জন্য রান্না। এই যে এখন এই যুগটাতে এখন যেটা চলছে, মানে রান্না বান্নার প্রতি মানুষের অনেক বেশি ঝোঁক। এছাড়া আমি বলবো যে নতুনদের উদ্দেশ্যে কি বলা উচিত, যে নতুনরা যারা এই সেক্টরে কাজ করতে চায় বা যারা ফুড বিজনেস করছে তাদের কিরকম তাদের স্কিলটা থাকা উচিত বা তাদের কিরকম কিভাবে কাজ করা উচিত, এই উদ্দেশ্যে তুমি কিছু বলতে পারো? এখন অ্যাকচুয়ালি দেখা যায় অনেকেই মাত্র নতুন ইন করেছে, খুব একটা ভালো দক্ষ না, কিন্তু একটা পেজ ওপেন করে বসে আছে, একটা অর্ডার নিয়ে তারপরে ঠিকভাবে ডেলিভারি দিতে পারছে না, বা খাবারটা হ্যাঁ হ্যাঁ কাস্টমারকে ঠিকভাবে প্যাকেজিং বলেন, তারপরে খাবারের মান বলেন, সবকিছু জেনে তারপরে স্টার্ট করলে আপনার গুণগত মানটাও ঠিক থাকে, একজন কাস্টমার স্যাটিসফাইড হয়। কিন্তু নতুনরা করে কি খুব ভালোভাবে জানে না, কিন্তু স্টার্ট করে দেয়। আমার মনে হয় যে আগে নিজেকে প্রিপেয়ার করা উচিত যে হ্যাঁ এখন আমি সবকিছুর জন্য প্রিপেয়ার্ড, আমি পারবো, দেন স্টার্ট করা উচিত। ফুড বিজনেসটা অনেক সেনসিটিভ। হ্যাঁ হ্যাঁ আমি মনে করি এটা একটু দক্ষ হওয়া লাগে। আমি রান্না বান্না কিন্তু মোটামুটি সবাই করতে পারে। এরপর যেটা হয়তো স্কিলটা দরকার, এবং খাবার ফুড টেস্ট শুধু থাকলে হবে না যে ফুডটা অনেক মজা হয়, এতে কিন্তু না, আমার এর পাশাপাশি ফুড হাইজিন মেনটেন করে কাজ করা, টেম্পারেচারটা ঠিকঠাক মতো দেয়া, এটা এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। হ্যাঁ কিন্তু অনেকেই জিনিসগুলো জানে না, স্টার্ট করে দেয়, একটা পেজ ওপেন করে ফেলে, আমি একটা কেক বানাতে পারি, হ্যাঁ আমি একটা পেজ ওপেন করে ফেললাম। কিন্তু ফুড ডেলিভারি করতে গেলে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রেজেন্ট করা, কাস্টমার একটা প্রোগ্রাম আপনার কেকের উপর ডিপেন্ড করবে, আপনাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। সো আপনাকে এর উপর স্টাডি করা উচিত, তারপরে আপনার টেস্ট ওপেন করা উচিত। আচ্ছা, তোমার এই যে লাইফে রন্ধন শিল্প জগতে লাইনে কখনো মানে কোনো এক্সপেরিয়েন্স এরকম আছে যেটা মানে জীবনের যে স্মৃতিটা সবচেয়ে বেশি মনে রাখার মতো? কোন দিনটা, কোন একটা দিন যেটা অনেক ভালো লাগার মতো, সেই দিনটা তোমার গেঁথে আছে মনে, এরকম কিছু? অ্যাকচুয়ালি ওরকম স্মৃতিতে গাঁথার মতো বা রান্না করতে করতে এমন কোন স্মৃতি, পড়ছে না যে রান্না করতে করতে এমন কোন স্মৃতি যেটা নাকি জীবনের অনেক বড় একটা বিষয় হয়ে গিয়েছে, এরকম কিছু? এরকম কোন হিস্ট্রি নেই। মানে কখনো এরকম হয়নি আমি খাবারটা তেলে ছুঁড়ে মারলাম বা এটা থেকে কোনো একটা আমি মানে ভয় পেতাম, ভয়টা কিভাবে কাটলো, এরকম কিছু নাই? আচ্ছা এরকম মজার স্মৃতিও নাই? হ্যাঁ হ্যাঁ এরকম অনেক কিছুই আছে। যেমন এবার ঈদেই আমার মনে হলো পরের দিন, আমি ঈদের পর দিন বাবার বাড়ি যাব, আমার বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গেলে আমাকে আগের দিন একটু রেস্ট ফ্রি থাকলে ভালো হয় বুঝেন। তো ঈদের আগের দিন মনে হলো যে এরকম শর্টকাট কোনো করি যেটা ঈদের দিনও আমার কভার দিয়ে দিবে, ইভেন পরের দিন আমার সেটা ওভার লেফট ওভারটা থাকবে না, আমি ফ্রিলি চলে যেতে পারবো ঘরটা গুছায়। তো আমি হালকার মধ্যে কি করা যায়, কোনো রান্না ছাড়া ডেজার্ট তৈরি করলাম। কিভাবে, কয়েকটা ক্রিম, তারপর হচ্ছে একটু পুডিং করলাম ডাবের, সেটাকে আবার মিক্সড আপ করলাম, মানে নিজের মন মতো একটু ক্যারামেলাইজড করে দিয়ে দিলাম, মানে যেন চুলার এটা ইউজ না করতে হয়। তো আমার ছেলে বলতেছে বাহ তাহলে আর রান্নার কি দরকার, তুই তো এইভাবেই এক্সপার্ট। এটা বাচ্চাদের কথাগুলো কিন্তু আমাদের লাইফে বেশি কাজে দেয়, অনেক বেশি ইন্সপায়ার করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর সময় আমাদের দেখে উপহার দেওয়ার জন্য। আশা করছি আবার নেক্সট টাইম অবশ্যই দেখা হবে। আমাদের হচ্ছে দৈনিক গণকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী 53তম, এটা হচ্ছে আগামী 30শে মে। আপনি গণকণ্ঠের উদ্দেশ্যে কি বলতে চান? গণকণ্ঠকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা নতুন নতুন দিন নিয়ে কাজ করবেন, নতুন নতুন আমরা জিনিস দেখতে পারবো, মানুষ শিখতে পারবে। এই তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।